দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের সামরিক অবকাঠামোয় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 51 জন। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের স্কুল ফের গোলাগুলি, নিহত 4 জন। আরও জানিয়ে দিব রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী 15 বছরের কারাদণ্ড। সর্বশেষ জানিয়ে দিব মোসাদ প্রধানের যে প্রস্তাব সরাসরি নকশ করল হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউক্রেনের সামরিক অবকাঠামোয় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 51 জন। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের মধ্য অঞ্চলে একটি সামরিক এন্টারটেইনমেন্ট গতকাল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 51 জন নিহত হয়েছে, আহত হয়েছে 271 জন। মধ্য অঞ্চলের শহরের পোলভা সামরিক এন্টারটেইনমেন্ট লক্ষ্য করে রাশিয়া এই দিন পরপর 2টি ব্যালটেরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়েন। এই বছরের এখন পর্যন্ত এটা ইউক্রেনের রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলার পর ঘটনাস্থানে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেগুলো দেখা যায় অনেকেই তরুণের মৃতদেহ মাটিতে পড়ে আছে, সেগুলো ধুলা এবং ধ্বংসপূর্ণে ঢাকা। তাদের পেছনে দেখা যাচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বিশাল ভবন। রাইটার্স তাৎক্ষণিকভাবে ছবি সত্যতা যাচাই করে পারেনি। মঙ্গলবার হামলার পর বার্তা আদায় প্রতিবেদনে টেলিগ্রাম এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখছেন, এই হামলার জন্য ইতর রাশিয়াদের অবশ্যই জবাব দিতে হবে। জেলেনস্কি এই ঘটনায় দ্রুত তদন্ত নিশ্চিত দিয়েছেন, বলেছেন হামলা মিলিটারি ইউনিট অব কমিশন একটি ভবন তৎক্ষণিক করেছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করার পর থেকে জেলেনস্কি নিয়মিত জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে তিনি বলেন, পোলতাভা শহরে সামাজিক এন্টারটেইনমেন্ট হামলায় 51 জন নিহত হয়েছে। জেলেনস্কি বলেন, ভবনের ধ্বংসপূর্ণ নিচে আরো মানুষ আটকা পড়ে আছে, তাদের প্রাণহানি করতে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। হামলার পর ইউক্রেনের জরুরি পরিষদ বিভাগ থেকে 50 জন মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পোলভা অঞ্চলের গভর্নর পিয়ার পোনিয়ার জানান, ধ্বংসপূর্ণের নিচে আরো এখনো সম্ভাব্য 15 জন চাপা পড়ে আছে। নিহত ব্যক্তিরা সবাই সেনা সদস্য বলে জানিয়েছে ইউক্রেনের পদায়িত বাহিনী। তবে অস্ত্র বাহিনীর কয়েকজন সদস্য হতাহত হয়েছে সেটা তারা নির্দিষ্ট করে বলেনি। কিয়েভের জন্য একটি বড় ধাক্কা, এমনটি দেশটি নিজেদের চেয়ে রক্ষা অস্ত্রর সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে নিজেদের সেনা সদস্যর মনোবল চাঙ্গা করার জন্য চেষ্টা চালাচ্ছে তারা। রাশিয়ায় তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে স্কুলে ফের গোলাগুলি, নিহত 4 জন। এবার শুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের স্কুলে গোলাগুলির ঘটনা শিক্ষার্থী ও শিক্ষার্থী সহ 4 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার 4 সেপ্টেম্বর সকালে জার্জি আঙ্গেলের অঞ্চলে হাই স্কুলে এই ঘটনাটি ঘটে। এলোপাতারি গুলিতে আহত হয়েছে আরো অন্তত 9 জন। স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহজনক বন্দুকধারী বেঁচে আছে, তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ জানা যায়নি, শুধু বলা হয়েছে সন্দেহভাজন ব্যক্তির বয়স 14 বছর। স্থানীয় সময় বুধবার সকালে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে 45 মাইল বা প্রায় 72 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। অঙ্গরাজ্যের অভ্যন্তরীণ বুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। বলা হয়েছে নিহতদের মধ্যে 2 জন শিক্ষক, 2 জন শিক্ষার্থী। দেশটির অ্যাটর্নি জেনারেল ম্যাজিস্ট্রেট গ্লোবাল বলেন, এই ঘটনা সম্পর্কে সরকার তথ্য সংরক্ষণ করছে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলিতে নিহতর ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাইটার্স জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন সম্প্রতি বলেন, একের পর এক এমন ঘটনা আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, আমাদের দেশে বন্দুক সহিংসতা এই মহামারীকে নিশ্চিত করতে হবে।
আরো জানিয়ে দিব রাষ্ট্রদ্রোহীর অভিযোগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী 15 বছরের কারাদণ্ড। এবার শুন বিস্তারিত। রাষ্ট্রদ্রোহীর অভিযোগে রাশিয়ার এক পদার্থ বিজ্ঞানী দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাশিয়ার হাই প্রিসিশন অস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করা এই বিজ্ঞানীর নাম অলেক্সান্ডার শিপলিউ। রাশিয়ার বার্তা সংস্কার তাজের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার এক বিরুদ্ধে বিচার পদক্ষেপের মধ্যে দিয়ে আদালতে সিংজিনকনকে কারাদণ্ড দেন মস্কোর আদালত। তার দলে আরো সদস্য এর চেয়ে বিচার ও সাজার মুখোমুখি হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয় আলেপেন্টিন শিপলিউকে 5 লাখ রুবল $5,650 জমিজমা করেছে আদালত। এছাড়া মুক্ত পাওয়ার পরে অতিরিক্ত 1,500 তার নাগরিকের উপর সিদ্ধান্ত অবরোধ করা থাকবে। শিপলিউকে সহায়তার শহর নোভেক্সটি ইউনিট অব স্টেটমেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে খুব একটা তথ্য প্রকাশ করা হয়নি। রাশিয়ার সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে হাই কমিশনার প্রযুক্তি অস্ত্রশস্ত্রের তথ্য বিদেশি কর্মকর্তার কাছে প্রচার করার অভিযোগ আনা হয়েছে শিপলিউকের বিরুদ্ধে। এমন অস্ত্র বিধ্বংসের উপর শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে লক্ষ্যর আঘাত করতে পারে। শিপলিউকের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানেন এমন কয়েকজন উদ্ধার করে বার্তা সংস্কার রাইটার্স বলেছে চীনে 2017 সালে এবং বেসামরিক সম্মেলনে তিনি গোপন তথ্যগুলো প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ আছে। 2022 সাল থেকে মস্কোর খুর্দে লেবাননের কারাগার শিপলিউকে আটকে রাখা হয়। তবে এই বিজ্ঞপ্তি নিজেকে নির্দোষ দাবি করে আসেন বলে জানা গেছে। গত বছর কিছু বছর ধরে রাশিয়ার বেশ কয়েকজন বিজ্ঞানীকে রাষ্ট্রদূতের অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। তাদের মধ্যে কয়েকজন স্পিয়ার প্রতিষ্ঠানের সদস্য। এসব বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য 78 বছর বয়সী আনাতোলিয়া মানভর। গত মে মাসে শিলজিওভের এই সহকারী রাষ্ট্রদ্রোহের অভিযোগে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরো জানিয়ে দিব মোদাস প্রধানের যে প্রস্তাব সরাসরি নকশ করল হামাস। এবার শুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় ফিলাডেলফি করিডোর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্কার মদেসের প্রধান ডেভিড বর্নের বক্তব্য তীব্র প্রক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন একজন শীর্ষ নেতা আল মায়াদিনকে বলেন বামেনা মধ্যস্থকারীদের জানিয়েছে যে ইসরায়েল বাহিনীকে চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলিস্তিনি করিডোর কমিটির থেকে সরিয়ে নেওয়া হবে, যা হামাসের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। হামাসের এই নেতা জানান হামাস চায় যে দখলদার বাহিনী প্রথম পর্যায়ে ফিলাডেলফিয়াকে কোরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করুক, কারণ চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভোগ্য অ্যান্টেনি নেই। এদিকে ইসরায়েলি চ্যালেঞ্জ টিম জানিয়েছে যুদ্ধবিরতি ও জিম্মির বিনিময় মুক্ত নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করেছে, যা সম্ভাব্য এই সপ্তাহে শেষে মার্কিন জো বাইডেন বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে। সম্প্রতি মোদাস প্রধান ডেভিড বর্ননায় মধ্যপ্রাচ্যকারীদের জানিয়েছেন ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করিডোরের উপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে অবচিল্ল। নেতানিয়াহু কার্যক্রম অবশ্য এ তথ্য অস্বীকার করেনি, তবে জানিয়েছে যে ইসরায়েল মন্ত্রিপরিষদ এখনো চুক্তির দ্বিতীয় পর্যায়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বাধ্য নয়। এ বিষয়ে ইসরায়েলের মাকার চ্যালেঞ্জ ওয়েবসাইট জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার সম্প্রতি দুটি যুদ্ধবিরতি এবং বন্দির বিনিময় নিয়ে একটি কাঠামো তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে। ইসরায়েলি আইসিটি জানিয়েছে মধ্যস্থকারী আগামী শুক্রবার মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের মাধ্যমে মৌলিক বিষয়গুলো প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। মূলত এই কারণে বান্নের গত সোমবার দেহ শীঘ্রই সেখানে আগামী দিনগুলো আলোচনা সম্ভাব্য রয়েছে। মধ্যস্থকারীদের একটি সূত্রে জানিয়েছে নেতানিয়াহু সরকার মূলত চুক্তির প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার জন্য জোর দিয়েছে, যার মাধ্যমে কোনো সংখ্যক কমান্ডোর
বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে এবং দ্বিতীয় পর্যায়ক সম্পূর্ণ নেতা প্রত্যাহারের বিষয়টি পরিকল্পনা। এক্ষেত্রে কামাটো চ্যালেঞ্জ একটি সামরিক সূত্রে উদ্ধৃত দিয়ে বলেছে, নেতানিয়াহু কেবল নিজস্ব স্থাবরে ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে প্রস্তুত। মিশরের সম্প্রতি যোগাযোগ নেতানিয়াহুর প্রেস কনফারেন্সের প্রতি ছিলেন। সেখানে তিনি মিশরকে ফিলাডেলফি কমিডর সম্পর্কে প্রচারের কেন্দ্রীয় বিন্দু নিয়ে আলোচনা হবে, যা মিশরদের পক্ষ থেকে যথেষ্ট অপরাধ মনে হচ্ছে। সূত্র আল জাজিরা।